দর্শক স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। দেশের টেলিযোগাযোগ খাত এখন বড় ধরনের পরিবর্তনের মুখে। গ্রাহক সেবা, ডেটা খরচ, স্পেকট্রাম ব্যবস্থাপনা থেকে শুরু করে অপারেটরদের আর্থিক চাপ সব মিলিয়ে এই খাতে তৈরি হয়েছে বহুমাত্রিক চ্যালেঞ্জ। ডিজিটাল সেবার বিস্তার বাড়লেও বিনিয়োগ কমে যাওয়া এবং রেগুলেটরি চ্যালেঞ্জ আর টেলিযোগাযোগের নতুন নীতিমালা ভবিষ্যৎ পদ্ধতি নিয়ে দেখা দিয়েছে এক ধরনের সংশয়। এ নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি সমসাময়িক বাস্তবতায় টেলিযোগাযোগ খাত, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। আলোচনার জন্য আমাদের সাথে আজ আছেন গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আমরা তো জানি যে এক ধরনের চ্যালেঞ্জের মুখে টেলিযোগাযোগ খাত, বিশেষ করে নতুন নীতিমালা হওয়ার পর থেকে আমরা দেখলাম যে সব শ্রেণীতেই কোনো না কোনো ধরনের সমস্যা আছে। যারা একদম ইন্টারনেট প্রোভাইডার তারাও এক ধরনের করছে, বড়রাও বলছে নানা ধরনের সংকটের কথা। আমরা নীতিমালা সহ আর অন্যান্য বিষয় নিয়ে আজকে একটু আপনার সাথে আলোচনা করতে চাই। জি, প্রথমেই আসলে এই নীতিমালাটা আপনারা কেমন ভাবে দেখছেন? এটা আসলে কতটুকু পজিটিভ হলো সেক্টরের জন্য? প্রথমে আমি আসলে এই উদ্যোগকে স্বাগত জানাতে যাচ্ছি, কেননা বাংলাদেশের যে বিটিএ 2001 এটা অনেকদিন ধরেই একটা স্ট্যাগনেন্ট অবস্থায় ছিল। তা যেটা খুব ভালো দিক সেটা হচ্ছে যে সরকার এই ব্যাপারটা নিয়ে কাজ করা শুরু করেছেন এবং এর একটা মূল উদ্দেশ্য যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে টেলিযোগাযোগ খাতকে আরও কীভাবে বিনিয়োগ বান্ধব করা যায়, আমাদের যে বিভিন্ন পলিসি আছে এটাকে আরও প্রেডিক্টেবল করা কীভাবে যায় এবং কোথায় কোথায় যে মেজর সমস্যাগুলো কী আছে ওটাকে অ্যাড্রেস করার জন্য অনেকগুলো ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুদিন আগে একটা অর্ডিন্যান্সও এসছে, যেটা আমরা অনেকগুলো জিনিস দেখছি যেটা তারা অ্যাড্রেস করা শুরু করেছেন। তা এই পুরো জিনিসটা যদি ওভারঅল দেখি, আই থিঙ্ক ইটস ভেরি ভেরি পজিটিভ। বাট এটা বলার সাথে সাথেও বেশ কিছু জায়গায় ছোটো ছোটো কিছু ফাইন টিউনিংয়ের জায়গা রয়ে গেছে। তা সেটা দিয়ে আমরা ইনপুট দিচ্ছি। একটা ভালো দিক যেটা আমরা অবশ্যই আমি আইডেন্টিফাই করতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন এই কাজগুলো চলছিল বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের ইনপুট দেওয়ার সুযোগ দিয়েছে। আমরা বিটিআরসির সাথে বসতে পেরেছি, বিভিন্ন হিয়ারিংয়ে আমরা আমাদের যে মতামত সেটা দিয়েছি এবং বেশ কিছু জায়গায় তার রিফ্লেকশন দেখতে পাচ্ছি আমরা, আবার কিছু কিছু জায়গায় হয়তো এখনও দেখতে পাচ্ছি না। বাট আমি যেটা বিশ্বাস করি, যদি এই ডায়ালগটা আমরা ওপেন রাখতে পারি, যদি সরকার এবং যারা নীতি নির্ধারক যারা আছেন তারা আমাদের সাথে, যারা আমরা বিভিন্ন ক্ষেত্রে অপারেট করছি এবং সাবস্ক্রাইবারদের পার্ট পুরোটা দেখে যদি তারা পুরো জিনিসটাকে অ্যাড্রেস করার চেষ্টা করেন, আমার মনে হয় আস্তে আস্তে আমরা আরও বেটার দিকে যেতে পারবো। কিন্তু যারা ছোট ব্যবসায়ী তারা আসলে এই এক ধরনের, আমি দেখলাম যে হাহাকার করছে, আমরা নিজেরাও কভার করতে চাই নিউজটা, এটার আসলে কারণ কি? তাদের কি অ্যাভয়েড করা হয়েছে কোনো কারণে? আমি তা মনে করি না। যেটা হচ্ছে কি যে আপনার বিজনেসগুলো কিন্তু ডিফারেন্ট ফেজ থেকে আরেকটা ফেজে সবসময় একটা মুভ করে। তা একটা সময় যখন মানুষের কোনো রকম অ্যাক্সেসই ছিল না। আমি যদি আমাদের কথা বলি, আপনি দেখেন আমরা যখন প্রথম ব্যবসা করা শুরু করি তখন কি ছিল, যে শুধুমাত্র এটা কানেক্টিভিটি দিতে পারাটাই ওয়াজ এ বিগ থিং, এবং সাবস্ক্রাইবারে শুধু একটা ফোন করতে পারা বা একটা SMS করতে পারছেন কিনা সেটাই তাদের নিড ছিল। এই নিডটাও কিন্তু দিনের আপনার এক্সপিরিয়েন্সের সাথে সাথে নিডটাও চেঞ্জ হতে থাকে। সে একই ক্ষেত্রে যেটা হবে, এখানে আসলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। আমাদের যারা বিভিন্ন ছোট ছোট যারা ইনভেস্টর আছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন, মোস্ট অফলি আইএসপির কথা আপনি হয়তো বলতে পারেন, তারাও কিন্তু আস্তে আস্তে তারাও মুভ করছে। এবং আমার মনে হয় আমি যেটা মনে করি যে তাদের ডেফিনেটলি একটা জায়গা আছে কাজ করার, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা স্ট্রংলি কাজ করব, কিছু কিছু ক্ষেত্রে তারা স্ট্রংলি কাজ করবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো পার্টনারশিপেরও সুযোগ থাকবে। তো এই পুরো জিনিসটা যদি আমরা হোলিস্টিক্যালি দেখি, আমি মনে করি আমাদের দেশে যে ডিমান্ড আছে ইন্টারনেটের, এখনও একটা হিউজ ডিমান্ড কিন্তু আনমেট অবস্থায় আছে, এবং আমরা যার যার পজিশন থেকে যদি কাজ করতে পারি, আমার মনে হয় দের ইজ এনাফ অপরচুনিটি ফর এভরিওয়ান। জি, আমরা গেল সরকারের শেষের দিকে, এবং আমরা শুনেছি যে বেশ কিছুদিন ধরে শুনছিলাম গ্রামীণ ফোনের কাছ থেকে সরকার একটা বড় ধরনের টাকা পায়, এবং এটা নিয়ে আলোচনা, বিভিন্ন নিউজ আমরা দেখেছি। তো সবশেষে আমরা যেটি জানতে পেরেছি যে এই যে অমীমাংসিত যে পাওনা রয়েছে সেটি নিয়ে এক ধরনের সালিসির মাধ্যমে সরকার চাচ্ছে যে এটি আদায় করার জন্য। এটি সবশেষ আপডেটটা আসলে কি, আপনারা কিভাবে এটা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে একটা বড় অডিট ডিসপিউট রয়ে গেছে, এবং আমরা এই জিনিসটা হয়েছে যে একটা ডিসপিউট যদি রেখে দেওয়া হয় এটা কারোর জন্যই ভালো না। আপনি দেখেন যে কোনো একটা মোবাইল অপারেটর চালাতে হলে কিন্তু একটা বিরাট ইনভেস্টমেন্টের দরকার হয়,
এবং আমাদের আমাদের গ্রামীণ ফোনেও কিন্তু একটা বড় আমাদের পার্টনার টেলিনর তারা একটা বড় ইনভেস্ট করেছেন আমাদের সাথে। যদি আপনি রবির কথা বলেন ওখানেও আজিয়াটা আছে, এবং যে কোনো একটা নেটওয়ার্ক চালানোর জন্য আমাদের বিদেশি বাইরের ইনভেস্টমেন্ট দরকার, এবং তাদের কাছ থেকে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটাও আমরা নিয়ে আসছি। এবং বাংলাদেশকে যদি আমরা একটা টার্গেট ডেস্টিনেশন করতে চাই ফর রিয়েলি ব্রিঙ্গিং ইন অর অ্যাট্রাক্টিং গুড ইনভেস্টমেন্ট, তাহলে আমাদের যেটা করতে হবে কি যে এই দেশে বিনিয়োগ করলে যে সেই বিনিয়োগটা প্রোটেক্টেড সেটাও কিন্তু এনশিওর করতে হবে, এবং ভালো ব্যবসা করাটা তো অবশ্যই লাগবে যে দেয়ার হ্যাজ টু বি আ রিটার্ন অন দ্যাট অলসো। এবং সেটা যদি আমরা এটাও দেখি যে যদি কোনো একটা ইস্যু দিনের পর দিন ঝুলে থাকে এবং একটা সলিউশন না হয়, তাহলে কিন্তু একটা বিরাট একটা কোয়েশ্চেন মার্ক তৈরি করে যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে। এগুলো সব কিছু চিন্তা করেই আমরা দেখেছি যে এই জিনিসটাকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে সলিউশন করার কোনো উপায় আছে কিনা। আমাদের দেশের কিন্তু যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে কিন্তু আরবিট্রেশন ইজ সাপোর্টেড। তো আমরা একটা প্রস্তাব দিয়েছি, যদি আমরা যদি বিটিআরসি ওনারাও এগ্রি করেন, ওনারা ইভালুয়েট করে দেখছেন, তাহলে এটা কিন্তু একটা লিগ্যাল প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা পুরো জিনিসটাকে দেখতে পারি এবং আমরা একটা সলিউশনের দিকে হয়তো পৌঁছানোর চেষ্টা করতে পারি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে এটা কিন্তু লিগ্যাল ফ্রেমওয়ার্ক দ্বারা সাপোর্টেড। তো এটা যদি হয় তাহলে হবে কি যে অনেকদিন ধরে যে ব্যাপারগুলো ঝুলে আছে সেই জিনিসটার মধ্যে আমরা একটা ক্ল্যারিটি খুব একটা গুড সময়ের মধ্যে হয়তো আমরা নিয়ে আসতে পারবো। আমার কাছে মনে হয় যে পাবলিক পারসেপশনের একটা বিষয় আছে, আমাদের দেশে পাবলিক মনে করে যে এত টাকা আটকে আছে কি কারণে আছে, সেটাও এক ধরনের হ্যাঁ অবশ্যই। যে ব্যাপারটা হচ্ছে কি যে এর মধ্যে তো অনেক বড় অঙ্কের ব্যাপার, আমি হয়তো খুব ডিটেইলে না ঢুকি, বাট আমি একটা ছোট এক্সাম্পল এখানে দিতে চাচ্ছি। যে দেখেন না, কিছুদিন আগে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং সেক্টরে একটা অডিটের জন্য কিন্তু ব্যাংকিং সেক্টরের যে অথরিটি তারা কিন্তু বাইরের একটা খুব এক্সপিরিয়েন্স অডিটর নিয়োগ করেছে। তো ভবিষ্যতে আমি আশা করব যে টেলিকম কিন্তু একটা যথেষ্ট কমপ্লেক্স একটা এরিয়া, এবং এখানে অডিট করার জন্য আপনার কিন্তু কম্পিটেন্স দরকার, আপনার এক্সপিরিয়েন্সও দরকার, এবং তাহলে হবে কি যে আননেসেসারি কোনো কনফিউশন তৈরি হবে না। তো ভবিষ্যতেও তো এই অডিট তো একবারই হবে না, বারবার হতে থাকবে, তাই না? তা ভবিষ্যতে যদি আমরা আরও ম্যাচিউরড এবং এক্সপিরিয়েন্স, যদি দরকার হয় ইন্টারন্যাশনাল ফার্মগুলোকেও এখানে এনগেজ করতে পারি, আমি আশা করি এবং বিশ্বাস করি যে এই জাতীয় কনফিউশন অনেকগুলোই হয়তো আর তৈরি হওয়ার সুযোগই থাকবে না। জি, এমনি আপনার কাছে যেটা জানতে চাই যে ওভারঅল আসলে টেলিকমিউনিকেশন খাতটার এখন অবস্থা কিরকম? আমরা জানি যে নানা ধরনের সুযোগ সুবিধা যেমন আছে, আপনারা বড় অপারেটর হিসেবে আপনাদের এক ধরনের বাধাও আছে, বিশেষ করে যেটাকে আমরা বলি এসএমপি বাধাগুলোও আছে। তা সত্ত্বেও আসলে ব্যবসা কিরকম হচ্ছে এখন, ওভারঅল আওতাটা কিরকম কাজের, এবং এই যে বাধাগুলো রয়েছে এসএমপির, এটা থেকে আপনারা আসলে কিভাবে উত্তরণ করবেন সেটি নিয়ে আপনারা কি বলবেন? জি, আপনি ঠিকই বলেছেন যে আমাদেরকে ডিক্লেয়ার করা হয়েছে এসএমপি হিসেবে, যেটাকে বলা হয় যে আপনার সিগনিফিক্যান্ট মার্কেট প্লেয়ার, এবং আমাদের উপর কিছু বিধিনিষেধ আরোপও করা হয়েছে। দেখেন যে এসএমপিটা কেন করা হয়, যে যদি কারো একটা সার্টেন মার্কেট পজিশন থাকে, তারা এমন কিছু যাতে না করে যাতে মার্কেটটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, যে আমরা কম্পিটিশনকে এনকারেজ করছি না, বা আমাদের কোনো অ্যাক্টিভিটির কারণে যদি পুরো মার্কেটের কম্পিটিটিভ পরিবেশটা নষ্ট হয়ে যায়, মানে সেটাই কিন্তু এসএমপি ইম্পোজিশন যেটা দেওয়া হয় সেটাকে দেওয়ার মূল উদ্দেশ্য। আমরা যেটা দেখেছি যে কিছু কিছু ইম্পোজিশন আমাদের উপরে এসছে, সেটা আসলেই মানে মার্কেটকে আমরা নষ্ট করছি কিনা সেটা দেখে করা হয়েছে কিনা, এবং ওটার জন্য আমাদেরকে যে সুযোগ দেওয়ার কথা ছিল সেটা করে তারপর করা হচ্ছে কিনা, সেখানে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন মার্ক রয়েছে। আরেকটা এক্সাম্পল দিতে চাই, আমাদের কিন্তু একটা অ্যাসিমেট্রিক ইন্টারকানেকশনও আমাদের উপর ইম্পোজ করা হয়েছে। সেটা কি যে আমরা যখন আমাদের গ্রামীণ ফোন থেকে অন্য অপারেটর যখন কল করা হয়, আমরা যে পরিমাণ ইন্টারকানেকশন দেই, অন্য সাইট থেকে যখন আমাদের এখানে কল আসে তারা কিন্তু সেই পরিমাণ দেয় না। তার মানে আমাদের রেভিনিউর একটা অংশ কিন্তু অন্যান্য অপারেটরের কাছে চলে যাচ্ছে। তা আমরা যেটা বিশ্বাস করি যে এই এসএমপির যে ইম্পোজিশনগুলো, এটার উদ্দেশ্য কোনোভাবেই এটা না যে কাউকে তাকে প্রপারলি ব্যবসা করতে দেওয়া হবে না। এটার উদ্দেশ্য হচ্ছে কেউ যদি মার্কেট নষ্ট করতে চায় সেই ক্ষেত্রে ইম্পোজিশনগুলো সেখানে যাওয়া উচিত। তা আমাদের কাছে কিছু কিছু জায়গায় একটা বড় কোয়েশ্চেন মার্ক আছে, তা আমরা সেটা বিবেচনা করার জন্য রিকোয়েস্ট করেছি আমাদের নিয়ন্ত্রক সংস্থার কাছে। তা আমি আশা করি যে ওনারা ব্যাপারটা
খুব গুরুত্ব সহকারে দেখবেন। এটা কি একচেটিয়া বাজার আটকানোর জন্য এরকম করা হবে? যেটা হয়েছে কি যে আমি আপনাকে যেটা বলছিলাম যে এসএমপি ইম্পোজিশন গুলো দেওয়া হয় তখনই যদি কেউ মার্কেটটাকে নষ্ট করতে চায়, এমন কোনো কিছু অফার দিয়ে যেটা শুধুমাত্র সে দিতে পারবে, অন্য কেউ পারবে না, যাতে করে সে তার রিয়েলি স্ট্রং পজিশনটাকে ইউটিলাইজ করে। এর এসএমপি ইম্পোজিশনের উদ্দেশ্য কখনোই এটা না, পুরো পৃথিবী জুড়েই সেটা হচ্ছে যে কাউকে সুস্থভাবে ব্যবসা করতে দেওয়া হবে না, ইটস নট, এটা কিন্তু কখনোই হওয়া উচিত না। তো আমাদের ক্ষেত্রে যেটা আমরা ফিল করছি, কিছু কিছু ক্ষেত্রে যে ইম্পোজিশনগুলো যেটা আসছে সেটা অ্যাকচুয়ালি পুরো জিনিসটা ঠিকমতো ইভ্যালুয়েট না করেই চলে এসছে, এবং এটার রেজাল্টটাও ঠিকমতো যাচ্ছে না। যেমন আপনাকে যেটা ইন্টারকানেকশনের যেটা কথাটা বললাম, এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা যেটা আমাদের রেভিনিউটা পাওয়ার কথা ছিল সেটা আমরা না পেয়ে অন্যান্য অপারেটররা পাচ্ছে। সেক্ষেত্রে কি এটা মানে একটা এফিশিয়েন্ট অপারেটরের যেটা পাওয়ার কথা সেটা যদি আপনি একটা ইনএফিশিয়েন্ট অপারেটরদের কাছে ডিস্ট্রিবিউট করেন, এর মাধ্যমে কিন্তু কখনোই তাদের এফিসিয়েন্সি বাড়ানো যাবে না। এবং সেক্ষেত্রেও বেশ কিছু নীতিমালা দেওয়া আছে যে এই এডিশনাল অ্যামাউন্টটা কোথায় তারা ব্যবহার করতে পারবে। তো আমরা যেটা দেখছিলাম যে এই জিনিসটা একেবারেই ঠিকমতো ফলো করা হচ্ছে না, সেই কারণেই আমরা রিকোয়েস্ট করেছি যে ব্যাপারটা তারা যদি আরেকবার দেখেন। এবং আমরা যেটা মনে করি যে বাংলাদেশে কিন্তু সাকসেস স্টোরিও দরকার, আমাদের দেশে অবশ্যই সাকসেস স্টোরি দরকার, যে এখানে সব কিছু নিয়মকানুন মেনে, ট্যাক্স দিয়ে, যা যা রেগুলেশন সব কিছু মেনে ভালোভাবে ব্যবসা করা সম্ভব। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ শুড বি ডুইং এ গুড বিজনেস অ্যাজ ওয়েল। সেটা যদি না করতে পারি তাহলে কি আমরা কি স্টোরি পৃথিবীর কাছে নিয়ে যাব? কেন বাংলাদেশে আরও বড় বড় ইনভেস্টররা আসবেন, তাই না? সেই কারণে কিন্তু ভালো সাকসেস স্টোরিও দরকার। তা আমি আশা করব যে ব্যাপারটা যাতে সেই দৃষ্টিকোণ থেকেও দেখা হয়। আমরা যদি ডেফিনেটলি আমরা যদি কোথাও মার্কেট নষ্ট করার চেষ্টা করি, উইল বি ডেফিনেটলি, আমাদেরকে বলা হোক, আমরা সেটা ফলো করব। কিন্তু এর মানে এই না যে একটা সুস্থভাবে ব্যবসা করার ক্ষেত্রে একটা অন্তরায় আসবে এবং আমাদের যেটা রাইট সেটা আমাদেরকে ঠিকমতো দেওয়া হবে না। তাই সেই বিষয়গুলো থেকেই আমরা ব্যাপারটা রেইজ করেছি। জি, আমরা মনে করি যে এটা আসলে দ্রুত সলভ হওয়ার বিষয় রয়েছে। আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাই যে আসলে আমরা জানি যে বিশেষ করে এয়ারটেল এবং রবির একীভূত হওয়া নিয়ে গ্রামীণ ফোন এবং বাংলা লিংক এক ধরনের অভিযোগ করেছে। এই অভিযোগটি এখনো আলোচনায় আছে, সেটি নিয়ে একটু কি বলবেন আসলে? হ্যাঁ, আমাদের একটা অভিযোগ আমরা করেছি। অভিযোগটা করার যেটা, আমি যদি ব্যাকগ্রাউন্ডে যাই, যখন রবি এবং এয়ারটেল দুটো আলাদা অপারেটর ছিল, দুটোই কিন্তু বড় একটা ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এয়ারটেল ইজ এ ভেরি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। রবির সাথে আজিয়াটা আছে, তারাও একটা কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। যখন দুইটা অপারেটরের মধ্যে, বড় দুইটা অপারেটরের মধ্যে মার্জার হয়, বেশ কিছু কিন্তু নিয়মকানুন থাকে, মার্জার্সের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। তা আমরা যতদূর জানি তাতে একটা নিয়ম ছিল যে যখন রবি একটা ব্র্যান্ড, এয়ারটেল আর একটা ব্র্যান্ড, মার্জ হওয়ার পর কোন এই দুটো ব্র্যান্ডই কি একসাথে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব, বা যদি হয় তাহলে কতদিনের জন্য। আমাদের জানা মতে একটা ডেডলাইন ছিল, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই ডেডলাইন পার হয়ে গেছে, কিন্তু এখনো দুইটা ইন্টারন্যাশনাল বা একটা স্ট্রং ব্র্যান্ড, যেটা মার্জের আগে যে ব্র্যান্ডগুলো ছিল সেটা প্যারালেলি কাজ করছে। তা সেই বিষয়টাই আমরা রেইজ করেছি। এটা যদি হয় তাহলে কিন্তু এটা মার্কেটের জন্য ইটস রিয়েলি ইম্প্যাক্টস দ্য মার্কেট। তা যেটা হওয়ার কথা না, এবং অ্যাজ পার দ্য মার্জার রেগুলেশনস অলসো যে নিয়মকানুন যেটা দেওয়া হয়েছিল তাতেও এটা সাপোর্ট করে না। তো সেই দৃষ্টিকোণ থেকেই আমরা এই ইস্যুটা রেইজ করেছি। এটা কি ওনারা কি পাল্টাবার প্রতিযোগিতা কমিশনে নাকি ওনারাও একটা ইয়ে করেছে? ওনারা আগেই করেছিলেন। আপনাকে যেটা বলছিলাম যে ওনারা একটা ইস্যু রেইজ করেছিলেন যে যেক্ষেত্রে আমরা মার্কেটে কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছি কিনা, সেটা আমরা যেটা মনে করি যে সেটা আমরা আনসার দিচ্ছি সেখানে। তো দুটো দুই রকম জিনিস। তা ডেফিনেটলি আমাদেরকে তো নিয়মকানুন মেনে চলতে হবে, এবং আমরা বিশ্বাস করি যে আমরা নিয়মকানুন মেনে চলি। আমাদের পজিশন থেকে আমাদের পয়েন্ট সেখানে ক্লিয়ার করছি। বাট এট দ্য সেম টাইম এটা একটা সেপারেট জিনিস। এখানে আমরা যেটা বিশ্বাস করি যে মার্জারের সময় একটা ভেরি ক্লিয়ার একটা রেগুলেশন ছিল, এবং মোস্ট প্রবলি লিগাল সিস্টেম থেকেও ছিল, এবং সেটা মানা হচ্ছে কিনা আমরা যতটুকু ইভালুয়েট করে জানতে পেরেছি যে বেশ কিছু ডেভিয়েশন আছে। তো আমরা সেই পয়েন্টটাই রেইজ করেছি। আচ্ছা, আমরা তো মাঝখানে শুনেছিলাম যে বিভিন্ন নেটওয়ার্ক বা বিভিন্ন অপারেটররা থাকবে, কিন্তু যে কেউ চাইলে সুইচ করে যেতে পারবে, এই ধরনের একটা ইয়ে ছিল বোধহয়। মোবাইল নাম্বার পোর্টেবিলিটি, সেটা কিন্তু এখনো চালু আছে। আচ্ছা, আপনি যদি চান, আপনি নিজেও অ্যাজ এ সাবস্ক্রাইবার আপনি আপনার নাম্বারটা ঠিক রেখে আপনি অন্য অপারেটরে সুইচ করতে পারেন। জি, আমরা আরো প্রসঙ্গে আলোচনা করব, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বিশেষ করে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে, আমরা জানি যে দাম নিয়ে এক ধরনের বিভিন্ন সেবার মূল্য নিয়ে এক ধরনের আলোচনা থাকে, সেই প্রসঙ্গে আলোচনা করব। একটু থাকুন আমাদের সাথে, একটা বিরতি নেওয়ার সময়। থ্যাংক ইউ।
দর্শক, চলছে বিজনেস টাইমস, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, থাকুন দেশ টিভির সঙ্গে। আবার স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছে রিয়াজ হাসান। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আমরা পেয়েছি গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ। আবার একটু স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যখন টেলিকমিউনিকেশনের প্রসঙ্গে আসি, পাবলিকের এক ধরনের পারসেপশন থাকে যে ইন্টারনেটের দাম, প্যাকেজ এবং নেটওয়ার্কের মান, নানা ধরনের প্রশ্ন কিন্তু এইখানে উঠে আসে। এই যে প্রথমে আমরা দাম প্রসঙ্গে আসি, যেইভাবে এখন যেই রেটটা আছে বিশেষ করে ফোন কল কিংবা ইন্টারনেটের দাম, এটি কেমন আছে আপনার কাছে মনে হয়? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তা আমরা সবসময় যেটা চেষ্টা করি যে আমাদের গ্রামীণফোনের সবচেয়ে বড় শক্তি কি? গ্রামীণফোনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে আমাদের সাবস্ক্রাইবাররা। আমাদের সাবস্ক্রাইবাররা যদি স্যাটিসফাইড থাকেন, আমরা যদি তাদেরকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারি, সেটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় একটা স্ট্রেংথ। তা ডেফিনেটলি এই পার্ট আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখি। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের তারা কি চান এবং সেটাকে আমরা সবচেয়ে একটা বেস্ট কাইন্ড অফ অ্যাফোর্ডেবল ওয়েতে তাদের কাছে প্লেস করতে পারি কিনা। এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু প্রচণ্ড ডাইনামিক। আপনি যদি দেখেন যে ধরেন আপনি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ব্যবহার করেন আপনার মোবাইল বা আপনার কানেক্টিভিটির জন্য, প্রত্যেক বছর আমরা যেটা চেষ্টা করছি সেই একই অঙ্কের মধ্যে আমরা আরও বেশি বেশি সার্ভিস কীভাবে নিয়ে আসতে পারি, আরও বেশি কথা বলার সুযোগ, আরও বেশি ডেটা ইউজ করার সুযোগ আমরা আনার চেষ্টা করছি। এবং এটা সবসময় ইট উইল বি এ কন্টিনিউড কাইন্ড অফ অ্যাপ্রোচ। এবং এর সাথে সাথে কিন্তু বেশ কিছু আরও এক্সটার্নাল ফ্যাক্টর থাকে যে আমাদেরকে অপারেট করতে হলেও আমাদেরও বেশ কিছু কস্ট এলিমেন্ট আছে। আমরা সেই পার্টগুলোকেও চেষ্টা করি কীভাবে আরও অপটিমাইজ করতে পারি, যাতে করে আমাদের খরচটাকে আমরা অপটিমাইজ করতে পারি এবং আমরা যে বেনিফিটটা পাচ্ছি এটা কত বেশি আমরা আমাদের সাবস্ক্রাইবারদের কাছে নিয়ে যেতে পারি। সেই কারণে এটা অলওয়েজ ইট উইল বি এ কন্টিনিউয়াস অ্যান্ড ডাইনামিক প্রসেস। এবং আমরা বিভিন্ন রকম প্যাকেজও কিন্তু নিয়ে আসি। আপনি দেখবেন যে আমাদের মানে একটা নির্দিষ্ট সময় 7 দিনের থেকে শুরু করে লম্বা সময়েরও প্যাকেজ থাকে, বিভিন্ন ভলিউমের প্যাকেজ থাকে, যাতে করে আমাদের সাবস্ক্রাইবার তারা চুজ করতে পারেন যে তার জন্য কোনটা রাইট। এবং আমি যেটা বলছিলাম যে এটা একটা খুবই চলমান প্রক্রিয়া। আমরা সবসময় চেষ্টা করি যে তাদের নিড অনুযায়ী আমরা রাইট সলিউশনটা যাতে তাদের কাছে নিয়ে আসতে পারি এবং এটা সবসময় অব্যাহত থাকে। এবং এখানে একটা পপুলার প্রশ্ন আছে, আমরা গেল সরকারের সময় শুনেছিলাম বিশেষ করে প্যাকেজ নিয়ে, যে প্যাকেজের কেন সময় থাকবে, এবং এটা এক ধরনের আলোচনা এই গভর্নমেন্টের আমরা দেখেছি। এটা কি আসলে সুযোগ আছে যে আমি আমার প্যাকেজটা সময় শেষ হয়ে যাবে, হয়তো অফ হয়ে যাবে, আমি আবার রিসার্কেল করলে আমার এই টাকাটা কন্টিনিউ করবে, এমন হয় নাকি? না, আমরা যেটা করি যে আমরা ডেফিনেটলি যে গাইডলাইনগুলো আছে সব কিছু মাথায় রেখেই আমরা সব কিছু ডিজাইন করি। বাট এই যে যখন আমরা বিভিন্ন অফার দিব সেটা কিন্তু একটা ডেফিনেটলি টাইম বেস, কিছু কিছু টাইম বেসড অফার আছে, আবার বেশ কিছু কিন্তু ওপেন অফারও থাকে। তা দুইটার কম্বিনেশনেই কিন্তু আমরা আমাদের মার্কেটে যাচ্ছি। এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা কিছু কিন্তু বিভিন্ন পার্ক থাকে, বিভিন্ন অ্যাট্রাকশন থাকে এবং আমাদের কাস্টমার তারা চুজ করতে পারেন যে কোনটা তাদের জন্য রাইট কাইন্ড অফ প্যাকেজ। এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু একটা কন্টিনিউটি থাকে। আপনি যদি দেখেন যে আপনি মাসে একটা সার্টেন ভলিউমের ডাটা ইউজ করবেন, আপনি যদি ওরকম একটা প্যাকেজে যান সেটা কিন্তু ক্যারি ওভারও হচ্ছে। তো সব কিছু মিলেই অ্যাকচুয়ালি দের ইজ এ কমপ্লিট সলিউশন। আমাদের কাস্টমার তারা চুজ করতে পারেন যে কোনটা তারা নেবেন। তার বাইরে আমরা নেটওয়ার্কের মান যদি বলি, এই যদিও আমরা এটা জানি এবং গ্রাহক লেভেলে এই ব্যাপারটা আছে যে গ্রামীণফোনের অনেক স্ট্রং নেটওয়ার্ক আছে, তারপরও আমরা অনেক সময় দেখি খুব কল ড্রপ হচ্ছে, নানা ধরনের সমস্যা হচ্ছে। এই নেটওয়ার্কের মান বাড়ানোর জন্য আপনারা কি উদ্যোগ নিচ্ছেন এবং এখন পর্যন্ত সবশেষ আপডেটটা কি আছে? নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স বা আমাদের কাস্টমারদের জন্য যে তারা যে এক্সপিরিয়েন্স করেন যখন তারা আমাদের নেটওয়ার্কটা ইউজ করে, এটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক অ্যাম্বিশন। তা আমরা যেটা করি যে দেখেন এই ক্ষেত্রে যেটা হয় কি যে আপনি একবার একটা ভালো নেটওয়ার্ক তৈরি করে ফেললেন এবং আপনি যদি বসে থাকেন এটা কিন্তু সবসময় ভালো থাকবেন। এর কারণটা কি? আমাদের দেশ কিন্তু একটা ডেভেলপিং, খুব হাই পেসের একটা ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি যদি ঢাকা শহরের এক্সাম্পল দিই, আপনি আপনার নেইবারহুডই যদি চিন্তা করেন, আপনার আশেপাশে আজকে কয়টা বিল্ডিং কয়তলা হাইটের আছে, আপনি যদি 6 মাস পরে দেখেন যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে হয় কি এটা কিন্তু নেটওয়ার্কের উপর একটা ইম্প্যাক্ট পড়ে যে আপনাকে কিন্তু প্রত্যেকটা সাবস্ক্রাইবারে তার সিগন্যাল কীভাবে রিসিভ করছে, তার সাথে একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে ঢাকা শহরের টোপোলজিটা কীরকম, কোথায় কী আছে, নতুন স্ট্রাকচার হলে সেই জিনিসটা কনসিডারেশন নিতে হবে। আমরা এই ব্যাপারটা সবসময় কন্টিনিউয়াসলি কাজ করি।
আমাদের নেটওয়ার্কে অনেক অটোমেশন আছে, প্লাস আমাদের বেশ কিছু টুল আছে, আমাদের যারা নেটওয়ার্ক কলিগস আছেন ওরা ট্রাভেল করে, তারা দেখে। সব কিছু মিলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা সবসময় ক্যাপচার করার চেষ্টা করি কোথায় নতুন কিছু আসছে, অবস্ট্রাকশন তৈরি হচ্ছে, সেখানে কি সলিউশন দিতে হবে। এবং এটা সবসময় একটা চলমান, কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা জায়গায় হয়তো দেখা যেতে পারে যে সাময়িক কোথাও প্রবলেম হচ্ছে, বাট এর আমরা ডেফিনেটলি আমাদের নোটিসে আছে এবং আমরা চেষ্টা করি যে এখানে কত তাড়াতাড়ি সলিউশন আনা যায়। কিছু কিছু ক্ষেত্রে সলিউশন দিতে একটু সময় লেগেও যায়। যেমন যদি এক্সাম্পল দেই, কারোর প্রতি পিন পয়েন্টিং না করেও ধরেন নতুন একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু আমরা সবসময় ইউজ করি, এরপর দিয়ে যখন ট্রাভেল করি দু একটা জায়গায় হয়তো প্রবলেম পেতেও পারি, বা আমরা এখন তাদের সাথে কাজ করছি যে কি করে এই কোন কোন পার্টিকুলার অংশে নেটওয়ার্কে অসুবিধা আছে, আমরা সেখানে কি করতে পারি, এবং একটা সলিউশন খুব তাড়াতাড়ি চলে আসছে। এইভাবে প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা ফিল করি এবং কাস্টমার কমপ্লেন দেয় এবং আমাদের সিস্টেম থেকে আমরা বুঝতে পারি যে কোথায় নেটওয়ার্কটা অপটিমাল লেভেলে নাই, অ্যান্ড উই ওয়ার্ক টুয়ার্ডস দ্য সলিউশন। এর বাইরে আমরা যখন 4G আসলো, 3G আসলো, বা এখন তো 4G আছে, অনেকে বলে যে আসলে রিয়েল 4G আছে কিনা, এই ধরনের প্রশ্ন করে। এটা আসলে আপনাদের কি মনে, আপনাদের পারসেপশন থেকে? 4G ডেফিনেটলি ভালোভাবেই আছে। আচ্ছা, 4G আপনি এখন দেশের যেখানেই যান আমি আশা করি যে আপনি 4G পাবেন। দু একটা জায়গায় হয়তো কাভারেজের সমস্যা থাকতে পারে, আমি যেটা একটু আগেই বললাম যে আমাদেরকে বসে থাকার কিন্তু কোনো সুযোগ নাই। আমাদেরকে যেহেতু নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে, নতুন স্ট্রাকচার আসছে, নতুন নতুন প্রবলেম পয়েন্টও ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড উই আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট টু অ্যাড্রেস দোজ ইস্যুস অলসো। বাট ডেফিনেটলি 4G নেটওয়ার্ক পুরো দেশে ভালোভাবেই আছে। 5G নিয়ে আপনারা কাজ করছেন, এবং অনেক আগে থেকেই আমরা 5G আসবে শুনছি। আসলে 5Gর আপডেটটা কি আছে? 5G আমরা লঞ্চ করেছি, প্রত্যেকটা ডিভিশনাল হেডকোয়ার্টারে আমাদের 5G এরিয়া আছে, এবং ঢাকাতেও বেশ কিছু জায়গায় আমরা 5G লঞ্চ করেছি। আমরা এখন দেখছি যে 5Gর এক্সপিরিয়েন্সটা কীরকম, কাস্টমার পারসেপশনটা কীরকম, এই এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমরা কাজ করছি যে ভবিষ্যতে আরও কীভাবে আস্তে আস্তে জিনিসটাকে এক্সপ্যান্ড করা যায়। বাট 5Gর ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যখন একজন কাস্টমার হিসেবে নেটওয়ার্ক ইউজ করছেন, আপনার কিন্তু মাথায় থাকা উচিত না আপনি 4G না 5G, আপনার যেটা দরকার আপনি সেই সলিউশনটা পাচ্ছেন কিনা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো 5Gর জন্য যে এখন যে ইউজ কেসগুলো, যেখানে রিয়েলি 5G দরকার, সেই রকম ইউজ কেসগুলো বাংলাদেশে পুরোপুরিভাবে এসছে কিনা সেটাও দেখা দরকার। 5Gর খুব ভালো ইউজ হয় যেখানে আপনার ফ্যাক্টরি বা অন্যান্য ক্ষেত্রে অটোমেশনের জন্য দরকার হয়, আপনার যেখানে আপনার ল্যাগ টাইম খুব কম, আপনার খুব প্রম্পট ইন্টারাকশন দরকার, সেই সব ক্ষেত্রে আপনার 5G দরকার হয়। তো আমরা এইসব কিছু পাইলটও শুরু করেছি কয়েকটা ইন্ডাস্ট্রির সাথে। আমরা দেখছি যে ওখানে কিভাবে আমরা তাদের যে রিকোয়ার্ড যে সলিউশনটা দরকার সেটা দিতে পারছি কিনা। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যদি আমি সাবস্ক্রাইবারদের পয়েন্ট থেকে চিন্তা করি, আনফর্চুনেটলি আমাদের দেশে এখনও 5G হ্যান্ডসেটের পেনিট্রেশন একটা অপটিমাল লেভেলে আসেনি। তো আমরা আশা করব যে আমাদের নেটওয়ার্ক গ্রোথ হওয়ার সাথে সাথে সরকার ওই পার্টটাও দেখবেন যাতে মানুষ আরও বেশি বেশি স্মার্টফোনের অ্যাক্সেস পান, স্মার্টফোন যাতে অ্যাফোর্ডেবল হয়, অ্যাভেলেবল এবং অ্যাফোর্ডেবল দুটোই হতে হবে, এবং সেটা আস্তে আস্তে 5Gর ক্ষেত্রেও পড়বে। তা আস্তে আস্তে যখন রাইট টাইম হবে তখন আমরা এটাকে আরও এক্সপ্যান্ড করব। বাট যেটা হচ্ছে আমরা পৃথিবীর সাথে থাকতে চাই, 5G অলরেডি লঞ্চ হয়ে গেছে, আপনি এখন ঢাকায় গুলশানে গেলে আপনি 5G এক্সপিরিয়েন্স করতে পারবেন। ভবিষ্যতে আমরা দেখছি যে আরও কোথায় এরকম আমরা আস্তে আস্তে মুভ করতে পারি, বাট ডেফিনেটলি যেখানে দরকার সেখানেই করব, আননেসেসারি তো, এবং আমরা পিছিয়ে থাকবো না, যেটা বলতে চাই। তারপরে আমরা স্টারলিংক নিয়ে বেশ আলোচনা শুনছিলাম আপনাদের সাথে, আপনারা কোনো একটা মার্জ বা রিটেইল করবেন এমন কোনো কথা হচ্ছিল কিনা? আমরা একটা কাজ করছি যাতে করে আমরা স্টারলিংকের সাথে কাজ করতে পারি, তা সেই ব্যাপারে বেশ অ্যাডভান্সমেন্টও হয়েছে। তা যেটা হচ্ছে কি যে স্টারলিংকের একটা ডেফিনেটলি আমরা যেভাবে 5Gর কথা বলছিলাম, স্টারলিংকেরও একটা ডেফিনেট ইউজ কেস আছে। তা কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যারা আছেন তাদের ক্ষেত্রে হয়তো একটা ভালো অ্যাডাপ্টেবিলিটি থাকতে পারে। বাংলাদেশের অনেক রিমোট এরিয়ায় যেখানে নর্মাল ওয়েতে নেটওয়ার্ক এক্সপ্যান্ড করা ডিফিকাল্ট, যেটা চিরং হিল ট্র্যাক্স হতে পারে বা অন্যান্য জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি তাদের হয়তো নিড থাকতে পারে। তা সেসব ক্ষেত্রে আমরা ইভালুয়েট করব এবং আমরা টুগেদার উইথ স্টারলিং উই শুড বি এবল টু প্রোভাইড সলিউশনস ওভার দেয়ার। অনেক এক্সপেন্সিভ হবে। আপনি দেখেছেন যে যেটা হচ্ছে যে আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল কাস্টমার হিসেবে চিন্তা করেন, ডেফিনেটলি মোস্ট প্রবলি ইট ইজ এক্সপেন্সিভ। বাট আপনি যদি একটা এন্টারপ্রাইজের কথা চিন্তা করেন তাহলে হয়তো ইটস কোয়াইট ওকে। তা দুটো মিলেই যাদের দরকার, স্টারলিংয়ের ডেফিনেটলি কিছু অ্যাডভান্টেজও থাকবে, দুটো মিলেই অ্যাকচুয়ালি দ্য মার্কেট উইল ডিসাইড যে হাউ ইট উইল বি মুভিং।
তার বাইরে আপনার আসলে 700 মেগাহার্টজ ব্যান্ডউইথ নিয়ে দীর্ঘদিন ধরে বিটিআরসির সাথে আপনারা কাজ করছেন, আলোচনা করছেন, এবং এই ব্র্যান্ডের যে তরঙ্গ সেটি আসলে আপনাদের জন্য কতটুকু ভালো এবং গ্রাহকরা আসলে কিভাবে উপকৃত হবে, গ্রাহকদের জন্য এটা কতটুকু প্রয়োজন? 700 মেগাহার্টজ এটাকে বলা কি একটা লো ব্যান্ড ফ্রিকোয়েন্সি। তো লো ব্যান্ড ফ্রিকোয়েন্সির যেটা একটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কি যে এটা আর একটু বেশি কাভারেজ দিতে পারে। তা আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, যদি এটা রুরাল এরিয়া হয় তাহলে যেগুলো লো ব্যান্ড না তার তুলনায় এটা একটু বেশি ট্রাভেল করতে পারে, সুতরাং একটু বেশি ডিস্টেন্স পর্যন্ত কাস্টমাররা তার কাভারেজের মধ্যে আসবে। এবং যেখানে খুব ডিপ আরবান এরিয়া, ডিপ মানে হেভিলি কনজেস্টেড এরিয়া, ধরেন পুরানো ঢাকা বা যেসব জায়গায় বিল্ডিং অনেক বেশি, 700 ইউজ করে আপনি হয়তো আর একটু বেশি ডিপ ইনডোরে যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে লোয়ার ব্যান্ড ফ্রিকোয়েন্সির একটা কিন্তু যত একটা নিড আছে অপারেটরদের ক্ষেত্রে, এবং আমরাও বিশ্বাস করি এবং আমরা অ্যাকচুয়ালি উই নিড অ্যাকচুয়ালি লোয়ার ব্যান্ড স্পেকট্রাম আমাদের গ্রামীণ ফোনের অপারেশনের জন্য। তো আমরা অনেকদিন ধরেই বিটিআরসির সাথে কাজ করছি, এবং এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই প্রাইসটাও কিন্তু অ্যাফোর্ডেবল হতে হবে 700 মেগাহার্টজে, যাতে করে আমরা এটাকে ডেপ্লয় করতে পারি। আমরা যখন প্রথম নেটওয়ার্ক রোল আউট করা শুরু করি, আমাদের যে কাস্টমারদের আমাদের কাস্টমাররা এসছেন সেই সময় যে নিডটা ছিল, আপনি দেখবেন আমাদের যে এভারেজ রেভিনিউ পার ইউজার সেটা কিন্তু, যেহেতু আমরা এক্সপ্যান্ড করছি, অনেক বেশি বেশি কাস্টমার আমাদের কাছে আসছে, এখন আমরা যেসব লেভেলে যাচ্ছি তারা কিন্তু নতুন একটা গ্রুপের কাস্টমার। তা আমরা যদি সব ক্ষেত্রে কস্ট সে আগের বেঞ্চমার্ক অনুযায়ী রেখে যে দিই, তাহলে কিন্তু এক্সপ্যানশনটা আর হবে না, ইট উইল গেট হল্টেড। সেই কারণে আমরা একটা জোরালো দাবি জানিয়ে আসছি। কি পাওয়া যাবে বলে মনে হয়? মানে তারা কাজ করছেন এবং আমরা আশা করি তারা এই জিনিসটা স্ট্রংলি কনসিডার করবেন যে অ্যাভেলেবিলিটি। ওখানে একটু লিগাল ইস্যু আছে যে একটা পার্ট অফ 700 মেগাহার্টজ আগে অ্যালোকেটেড ছিল, বিটিআরসি চেষ্টা করছেন ওই পার্টটাকে ফ্রি আপ করা যায় কিনা। তো সেটা যদি করা যায় এবং প্রাইসটা যদি একটা রিজনেবল পর্যায়ে আসে, তাহলে ডেফিনেটলি 700-র একটা বিরাট অ্যাপ্লিকেবিলিটি দেশে আছে। আমরা মনে করি এইটা আসলে আপনারা পাবেন এবং আমরা গ্রাহকরা এটাতে উপকৃত হব। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করছিলাম টেলিযোগাযোগ খাতের সমস্যা এবং সম্ভাবনা, নানা বিষয় নিয়ে। আমরা জানি যে এআই যুগ সামনে রয়েছে এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিভাবে ব্যবহার করে কিভাবে মোবাইল প্রযুক্তিকে আমরা আরো সহজ করতে পারি, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, সঙ্গে থাকুন। আর একবার স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছি রিয়াজ হাসান। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আমাদের সাথে আছেন গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ। আবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে বলছিলাম যে আসলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এক ধরনের বড় জায়গা করে নিচ্ছে আমাদের ডে বাই ডে প্রযুক্তি খাতে। তো সেখানে নিশ্চয়ই টেলিকমিউনিকেশন বা টেলিযোগাযোগে তারও ভূমিকা আছে, এবং আপনারা এটা কিভাবে এক্সপেরিমেন্ট করছেন আপনাদের জায়গা থেকে? ধন্যবাদ। খুবই রেলিভেন্ট একটা প্রশ্ন। এআই আসছে, এখান থেকে আসলে এটাকে অ্যাকসেপ্ট না করার কোনো উপায় নাই। তো আমরা কয়েকটা অ্যাঙ্গেলে কাজ করছি। প্রথম হচ্ছে যে আমরা যেটা খুব সিরিয়াসলি দেখছি যে আমাদের এমপ্লয়িরা, আমরা যারা কাজ করি গ্রামীণ ফোনে, তারা এআইকে কতটা এমব্রেস করতে পারি। তো আমরা বেশ কিছু অ্যাক্টিভিটি অলরেডি নিয়েছি যাতে আমাদের এমপ্লয়ীদেরকে এক্সপোজার দিতে পারি। তারা বিভিন্ন রকম এআই টুল ইউজ করে নিজেদের প্রোডাক্টিভিটি আরও কীভাবে বাড়াতে পারেন, তারা বিভিন্ন রকম কোর্স কীভাবে আরও ইজিলি করতে পারেন। সুতরাং আমরা আমাদের বেসকে স্ট্রং করার জন্য খুবই অ্যাক্টিভলি কাজ করছি। সেকেন্ডলি হচ্ছে এআই ইউজ করে আমরা আরও এফিসিয়েন্সি কীভাবে আনতে পারি, আরও ইনোভেশন কীভাবে আনতে পারি, সেটা নিয়েও কাজ চলছে। যদি দু একটা এক্সাম্পল দিই, আমাদের ইন্টারনাল এফিসিয়েন্সি তো অনেক কিছুই আমরা করছি। আমাদের যে ইন্টারনাল প্রসেস, এইচআর প্রসেস বা ফিনান্সিয়াল প্রসেস, আমরা অলরেডি এআই ইমপ্লিমেন্ট করে আমরা অনেক এফিশিয়েন্ট করে ফেলেছি, যেটা আমাদেরকে ইন্টারনাল এফিসিয়েন্সি আনতে হেল্প করছে। আমাদের এমপ্লয়ীদের স্কিল সেট অলরেডি বাড়া শুরু হয়েছে এবং আমরা দেখছি যে আউটপুটের কোয়ালিটি অনেক বেটার হচ্ছে। বাট আরও অনেক ফ্যাক্টরে, যেমন আমরা কীভাবে আমাদের কাস্টমারের প্রবলেমগুলোকে হ্যান্ডেল করি, তাদের যে এক্সপিরিয়েন্স, এটা আমরা আরও কীভাবে এফিশিয়েন্টলি বুঝতে পারি, কোথায় প্রবলেম হচ্ছে কীভাবে কুইকলি সলিউশন দিতে পারি, নেটওয়ার্কে যখন কোনো একটা ইস্যু আসে সেটা কীভাবে আরও বেটার কোরিলেশন করা যায় যাতে আমরা রুট পয়েন্টে আরও কুইকলি অ্যাড্রেস করতে পারি, সেক্ষেত্রেও আমরা এআইকে ইউজ করছি। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট এরিয়া, যে আমাদের মতো একটা বড় নেটওয়ার্ক চালাতে আমাদের কিন্তু অনেক সাইট বা আমরা যেটা খুব সহজ ভাষায় টাওয়ার বলি, পুরো দেশে ছড়িয়ে আছে, প্রচণ্ড ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়। আমরা চেষ্টা করছি এআই ইউজ করে ইলেকট্রিসিটির কনজাম্পশনটাকেও আরও অপটিমাইজ করা যায় কিনা। এটা যদি অলরেডি রেজাল্ট দেখছি
এবং ভবিষ্যতে আরও বেটার রেজাল্ট আসবে, সেক্ষেত্রে কি হবে যে দেশে কিন্তু ইলেকট্রিসিটি আমরা যত অপটিমাইজ করতে হবে দেশের জন্য লাভ এবং আমাদের এফিসিয়েন্সিতেও একটা বিরাট ইম্প্যাক্ট আসবে। এইভাবে এটা একটা ছোট এক্সাম্পল, আরও অনেকগুলো ক্ষেত্রে আমরা ইউজ করছি টুয়ার্ডস বা মোর অটোমেশন, কাস্টমার আরও বট তৈরি করা যায় কিনা যাতে করে আমরা বেটার এক্সপিরিয়েন্স দিতে পারি, এবং লাস্টলি যে আমাদের এমপ্লয়ি বেসকে তৈরি করতে পারি স্ট্রংলি, এবং আমরা আমাদের ইন্টারফেসে যাদের আমরা এনকারেজ করছি ছোট ছোট এন্টারপ্রেনার এদেরকেও তারা এআই ইস্যু যদি নিয়ে আসে তাদেরকে কীভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যায়। তা পুরো জিনিসটাই এআই হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক অবজেক্টিভ অ্যাট দিস মোমেন্ট। গ্রাহকরাও এটা থেকে উপকৃত হবে, অবশ্যই পাবেন, অবশ্যই। এছাড়া আমরা জানি যে যে কর্পোরেট প্রতিষ্ঠান আসলে গ্রামীণফোন নানা ধরনের ইএসজি নিয়ে কাজ করে, সামাজিক মূল্যবোধের জায়গা থেকে কিংবা পরিবেশের জায়গা থেকে, সেগুলো আসলে আপনারা কিভাবে করছেন, সেই জায়গাগুলো কিরকম? আমরা বাংলাদেশে উই আর ডুইং এ গুড বিজনেস। আমরা আমাদের দেশে 8.5 কোটির বেশি সাবস্ক্রাইবারকে আমরা কানেক্টিভিটি দিচ্ছি। আমরা তাদের যে টেলিযোগাযোগ যে রিকোয়ারমেন্টগুলো আছে সেটা ফুলফিল করার চেষ্টা করছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা খুব স্ট্রংলি বিলিভ করি যে আমরা এই দেশে কাজ করি, এই দেশের প্রতি আমাদের বেশ কিছু রেসপন্সিবিলিটি আছে যেটা আমরা কোনোভাবেই ওভারলুক করতে পারি না। সেই জিনিসগুলো কি, আমি প্রথমে একটা এক্সাম্পল দিই। ধরেন আমি ক্লাইমেটের পার্টটা যদি বলি, আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এর ফলে যেসব দেশ সবচেয়ে বেশিলি নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে, বাংলাদেশ কিন্তু তার মধ্যে একটা। এবং আমি একটু আগে বললাম যে আমাদের নেটওয়ার্ক চালাতে কিন্তু আমরা ইলেকট্রিসিটি ইউজ করি। ইলেকট্রিসিটি ইউজের সাথে কিন্তু কার্বনের একটা রিলেশনশিপ আছে এবং এর ফলে কার্বন এমিশন হচ্ছে। আমরা যে গ্রিড থেকে ইলেকট্রিসিটি নেই সেটা খুব বেশি ক্লিন না, ওখানে কিন্তু ইমপ্রুভ হওয়ার সুযোগ আছে। আমরা যদি কোনো একটা বেস স্টেশনে বা টাওয়ারে জেনারেটর ইউজ করি সেখান থেকে কিন্তু কার্বন এমিটেড হচ্ছে। আমরা আমাদের অপারেশন চালানোর জন্য যেসব গাড়ি ব্যবহার করি সেখান থেকে কিন্তু কার্বন এমিশন হচ্ছে। তো আমরা একটা খুব স্ট্রং টার্গেট নিয়েছি। সেই টার্গেটটা কি, 2019 সালে আমরা যে পরিমাণ কার্বন এমিট করেছিলাম আমরা তার 50% লেভেলকে একটা টার্গেট নিচ্ছি 2030 সালে সেই পর্যায়ে নিয়ে আসবো আমাদের কার্বন এমিশন। যদিও 2030 সালের মধ্যে আমাদের ইলেকট্রিসিটি কনজাম্পশন 3 গুণ হয়ে যাবে, বাট আমরা 2019-এর অর্ধেক লেভেলে কার্বন নিয়ে আসার চেষ্টা করছি। এর জন্য কী কী করতে হবে, আমরা ইতিমধ্যে 1000-এর বেশি বেস স্টেশনে সোলার প্যানেল বসিয়েছি। যেখানে আগে জেনারেটর ছিল, জেনারেটরের বদলে এখন যখন ইলেকট্রিসিটি চলে যায় আমরা সোলার থেকে পাওয়ারটা পাই। আমরা একটা বড় কাজ করছি যেটা আমি সরকারকে ধন্যবাদ দিতে চাই। কয়েকদিন আগে নতুন এনার্জি পলিসি ওনারা পাবলিশ করেছেন বা অ্যাপ্রুভ করেছেন। সেখানে তারা অ্যালাউ করছেন এখন আমাদের মতো অপারেটরদেরকে ইলেকট্রিসিটি কেনার জন্য, রিনিউয়েবল ইলেকট্রিসিটি আমরা কিনতে পারবো। তো আপনাকে একটা জিনিস আগে বলেছিলাম যে আমাদের কিন্তু ধরেন অনেক সাইট, প্রায় 25,000 কাছাকাছি সাইট পুরো দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু সোলার প্যানেল বসানো সম্ভব না, কেন আমাদের দেশে চাষাবাদযোগ্য জমি আছে, সব জায়গায় সম্ভব না। বাট বেশ কিছু জায়গায় আছে যেখানে আপনার ফার্মিং হয় না, সেখানে একটা বড় পাওয়ার প্ল্যান্ট করা সম্ভব সোলার দিয়ে। এই নতুন নীতিমালা অনুযায়ী আমরা যেটা করতে পারবো, আমরা যদি ইন্টারেস্টেড পার্টি পাই তার একটা বড় সোলার প্ল্যান্ট তৈরি করবে, সেটা গ্রিডের সাথে কানেক্টেড হবে। এই জিনিসটাকে হুইলিং বলে। এই হুইলিংয়ের মাধ্যমে আমরা যেখানে আমাদের দরকার সেই জায়গায় এনার্জিটা নিব। এর ফলে কি হবে যে আমরা উইল বি এবল টু কন্ট্রিবিউট, যে আমরা এখন একটা রিনিউয়েবল এনার্জিতে যাচ্ছি। দেশের জন্য ডেফিনেটলি একটা বিরাট একটা কন্ট্রিবিউশন হবে যে কার্বন ফুটপ্রিন্ট দেশের জন্য কমে যাচ্ছে। না, উদ্যোগও নেওয়া হয়েছে না, এটা অলরেডি আমরা আরএফপি, এটা আমরা কারা কারা আমাদের সাথে কাজ করতে উৎসাহী সেই কাজ করা শুরু হয়েছে। আমরা আশা করছি 2026-এর মধ্যে আমরা প্রথম প্ল্যান্টটাকে অ্যাক্টিভ করতে পারবো। তো এটা যদি করতে পারি, আমি একটু আগে যে কার্বন এমিশনের কথা বললাম, সেক্ষেত্রে আমরা রিয়েলি উইল বি এবল টু টেক এ ভেরি বিগ স্টেপ। এখানে আরেকটা বড় ইস্যু আমি আনতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক ভাগ্যবান। দেখেন আমরা পকেটে মোবাইল ফোন নিয়ে ঘুরছি, আমরা উই টেক ইট ফর গ্র্যান্টেড যে এটা আমরা অটোমেটিক্যালি পাবো। আনফর্চুনেটলি আমাদের সমাজে সবাই কিন্তু এতটা ভাগ্যবান না। আমাদের সমাজে এখনও অনেক মার্জিনালাইজড কমিউনিটি আছে যাদের জন্য এটা কিন্তু একটা বিরাট, মানে এটা স্বপ্নের মতো ব্যাপার। তা আমরা যেটা বিশ্বাস করি আমাদের কর্তব্য হচ্ছে তাদেরকেও এই ডিজিটাল স্পেসে নিয়ে আসা। আমরা 8টা মার্জিনালাইজ কমিউনিটি নিয়ে কাজ করছি। আমি যদি 2টা এক্সাম্পল, ধরুন বেদে সম্প্রদায় যারা আছেন বা সিলেটের চা বাগানে যারা কাজ করেন, আমরা এবং এই কাজগুলো কিন্তু একা করা সম্ভব না, আমরা বেশ কিছু পার্টনারও নিয়েছি। প্ল্যান ইন্টারন্যাশনালের সাথে আমরা কাজ করছি এই মার্জিনালাইজ কমিউনিটিতে কীভাবে তাদেরকে ডিজিটাল এক্সপোজার দেওয়া যায়, কীভাবে তাদেরকে ট্রেন আপ করতে পারি, এবং উই আর অলরেডি সিইং এ ভেরি গুড ট্র্যাকশন ওভার দেয়ার। আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গায় কাজ করি, সেটা হচ্ছে যে
বাচ্চারা যারা প্রথম ইন্টারনেট ইউজ করা শুরু করছে তাদের জন্য যাতে এক্সপিরিয়েন্সটা খারাপ কোনো এক্সপিরিয়েন্স না হয়, তারা যাতে অনলাইন সেফটি সম্বন্ধে জানতে পারে এবং কোনটা ঠিক না বুঝতে পারে, নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারে, যাতে করে তাদের ভবিষ্যতের যে যাত্রা সেটা যাতে কোনোভাবে টেন্টেড না হয়ে যায়। আপনি শুনে খুশি হবেন, আমরা এই ক্ষেত্রে আমরা কাজ করছি হচ্ছে ইউনিসেফের সাথে। আমরা প্রায় 4.7 মিলিয়ন চিলড্রেনকে অলরেডি এডুকেট করেছি অ্যাবাউট দ্য অনলাইন সেফটি। শুধু স্টুডেন্টদেরকেই না, তাদের টিচার্স এবং তাদের গার্জিয়ানদেরকেও এই কারিকুলামের মধ্যে আমরা নিয়ে আসছি এবং এটা অব্যাহত থাকবে। তা আমরা স্টুডেন্টদেরকে আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমরা গ্রামীণফোনে যেটা বিশ্বাস করি, আমাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র কানেক্টিভিটি দেওয়া না, আমরা সোসাইটিকেও এম্পাওয়ার করব। সেক্ষেত্রে কাদেরকে অ্যাড্রেস করছি এখানে, আমাদের যারা ইউথ, যেটা আমাদের একটা বিরাট একটা স্ট্রেংথ, তারা কিভাবে এই ডিজিটাল টুল ইউজ করে নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, তারা কিভাবে নিজেদের স্কিল সেট বাড়াতে পারে, যদি কেউ কোনো নতুন ব্যবসা শুরু করতে চান কিভাবে সেটাকে মার্কেটিং করতে পারে। তো সেই পার্টে আমরা কাজ করছি ইউএনডিপির সাথে এবং বিডার সাথে, এবং আমাদের একটা গ্রামীণফোন একাডেমি আছে যেখানে আমরা ফ্রি অনলাইন কোর্স দেই। আমরা বেশ কিছু অ্যাক্টিভিটি করি, আমি যেটা বললাম যে এন্টারপ্রেনার ডেভেলপ করা, তাদের কীভাবে তাদের মার্কেটিং করতে পারে। আমরা এখন একটা কাজ চলছে, বেশ কিছু ইয়াং গ্রুপের সাথে কাজ করছি, তাদেরকে টার্গেট দেওয়া হয়েছে যে 8 মাসের মধ্যে তারা কালেকটিভলি $50,000 আর্ন করবে এবং অলরেডি তারা বেশ কিছু দূর চলে আসছে। তো এইভাবে এবং তাদের সাকসেস স্টোরিগুলো আমরা আবার অন্যদের সাথে শেয়ার করছি। এই মাধ্যমে আমরা এনকারেজ করার চেষ্টা করছি যে কীভাবে ইউথরা এই ডিজিটাল টুলগুলো নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে পারে। তো এই পুরো জিনিসটা করেই আমরা আমাদের ইএসজি পার্টটা অ্যাড্রেস করছি এবং ভবিষ্যতে ডেফিনেটলি আমরা আরও অনেক নতুন এরিয়ায় কাজ করছি। আমরা জানি যে দেশে একটা অন্যতম বড় বিদেশি বিনিয়োগ গ্রামীণফোন। সরকার এখন চেষ্টা করছে বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করার জন্য, আপনারা অলরেডি কাজ করছেন। কি মনে হয় আসলে আমাদের বিনিয়োগ পরিবেশটার জন্য, আসলে বিদেশি বিনিয়োগের জন্য আরো কি ধরনের পরিবেশ তৈরি করা দরকার আপনার কাছে? আমাদের দেশে পটেনশিয়ালের কোনো কমতি নাই, হিউজ পটেনশিয়াল, বাট এট দ্য সেম টাইম আপনি যখন বিদেশি বিনিয়োগের কথা বলেন বেশ কিছু রিস্ক এলিমেন্টও আছে। যেমন আমাদের পলিসিগুলো অনেক সময় প্রেডিক্টেবল থাকে না, পলিসি খুব ফাস্ট চেঞ্জ হয়, এবং আমাদের দেশের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক এটা কি বিদেশি ইনভেস্টমেন্টকে ঠিকমতো প্রোটেকশন দিচ্ছে কিনা, আমাদের যে রেগুলেশন, আমাদের ট্যাক্সেশন সেটা কি একটা সহনীয় পর্যায়ে থাকছে কিনা, আলটিমেটলি এখানে ইনভেস্ট করে যাতে ভালোভাবে ব্যবসা করে যাতে কিছু রিটার্নও তারা পান, সেরকম একটা পরিস্থিতি কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। তা আমি আশা করব আমাদের পটেনশিয়ালের কোনো কমতি নাই। কিছু কিছু জায়গায় যদি আমরা একটু বেটার, আমরা যদি প্রেডিক্টেবিলিটি পাই ইন টার্মস অফ আওয়ার পলিসিস, আমাদের ট্যাক্স রেজিম যদি আরেকটু ট্রান্সপারেন্ট হয়, আমাদের যদি লিগ্যাল ফ্রেমওয়ার্কটা স্ট্রং থাকে, যদি কোনো ডিসপিউট আসে সেই ডিসপিউটগুলোকে হ্যান্ডেল করার জন্য ডেফিনেটলি আমরা আরো অনেক যে আমরা মনে করি আসলে এই ধরনের বড় বিনিয়োগ বাংলাদেশে আসবে, বিশেষ করে গ্রামীণফোন একটা উদাহরণ হয়ে থাকবে। এবং আপনারা যেভাবে গ্রাহকদের কাছে পৌঁছাচ্ছেন সেটি আরো সহজভাবে পৌঁছাবেন এবং গ্রাহকরা যেন আপনাদের সেবাটা ব্যবহার করে আরো ভালো বেটার এক্সপিরিয়েন্স পায়, বিশেষ করে দাম এবং অন্যান্য বিষয় তাদের যে অভিযোগটা থাকে সেই জায়গা থেকে তারা সন্তুষ্ট থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সময়, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখছিলেন বিজনেস টাইমস, আমাদের সাথে আজকে আমরা আলোচনা করছিলাম টেলিকমিউনিকেশন খাত নিয়ে, টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে। এখনকার মতো এখানেই শেষ করছি, পরবর্তী কোনো অতিথি নিয়ে আগামী পর্বে আবার যুক্ত হচ্ছি।